আমার এত দিনের অপেক্ষার আজ অবসান ঘটল। আজ উনি দেশে ফিরবে। ইস, আমার এত লজ্জা লাগছে কেন? কিছুক্ষণ পর লজ্জা ভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি। নীল শাড়ির সাথে নীল চুড়ি, চুলগুলো খোলা, হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার মাহতিম ভাইয়ার পছন্দমতো সেজেছে। আচ্ছা, আমি যে উনার পছন্দের রঙের শাড়ি পরেছি, উনার কাছে কি আমাকে ভালো লাগবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। কিরে মিমি, তুই কি যাবি না আমাদের সাথে, নাকি আয়নার সামনে বসে থাকবি? যদি না যাস তো বলে দে, আমরা চলে যাই। মিমি চোখ তুলে পেছনে তাকিয়ে বলল, না না ভাইয়া, আমি যাব তোমাদের সাথে। চল তাহলে। দাদাই দাদিমা, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল মাহতিমকে রিসিভ করার জন্য। আপাতত বলে রাখি, মাহতিম মিমির চাচাতো ভাই, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। অনেক বছর পর মাহতিম দেশে ফিরছে, তাই সবাই অনেক খুশি। মাহতিম লন্ডনে থাকে। ছোটবেলা মাহতিমের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় ওর মামার কাছে। তারপর আর বাড়িতে আসেনি। এসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল। হঠাৎ কারো ধাক্কায় মিমির ভাবনা ভাঙল। কি মিমি আপু, কি ভাবতেছ? আমার ভাইয়ার কথা নাকি? মজা করে কথাটা বলল সামিয়া। মিমি তখন খুবই লজ্জা পেল, কিন্তু সামিয়াকে বুঝতে দিল না। তারপর অভিমানী সুরে বলল, কই না তো। আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব? তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে, নাকি আমার খবর নিয়েছে? বলেই অন্যদিকে তাকালো। হইছে, আর মিথ্যা বলতে হবে না, আমি সবই বুঝি। তুমি যে আমার ভাইয়ার কথা ভাবছিলে, সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ। আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি। আমার ভাইয়ের কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর নেয়া ভাইয়ার সাথে অভিমান করে থেকো না, বেচারা অনেক দিন পর দেশে ফিরতেছে। সামিয়া। মিমি আর কিছুই বলল না। সামিয়াকে অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগল। আচ্ছা, উনি এত বছর পর বাড়ি ফিরছে, আমাকে কি উনি চিনতে পারবে? আমার কথা কি উনার মনে আছে, নাকি উনি আমাকে ভুলে গেছেন? ধুরোর বাবা, আর ভাবতে পারতেছি না। উনাকে না হয় সবকিছু জিজ্ঞেস করে নেব। গাড়ি এসে থামল এয়ারপোর্টের। মিমিও ভাবনা থেকে বের হল। কখন এয়ারপোর্টে এসে পৌঁছাল খেয়ালই করেনি সে। 3টা গাড়ি এসে থামল এয়ারপোর্টের সামনে। একটাতে বডিগার্ডরা, অন্য 2টাতে পরিবারের সবাই, শুধু মিমির বাবা মা বাদে। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর ওরা এয়ারপোর্ট এসে পৌঁছাল। গাড়ি থেকে সবাই নেমে দেখতে পেল মাহতিম দাঁড়িয়ে আছে ওর বডিগার্ড জুবানের সাথে। মিমির তো মাহতিমকে দেখে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, আর প্রচুর লজ্জাও পাচ্ছিল। ইস, উনি এত সুন্দর হয়ে গেল কি করে, বলেই তাকিয়ে রইল মাহতিমের দিকে, চোখ বড় বড় করে। মাহতিম ও মিমিকে দেখে চোখ সরাতে পারছে না। মিমি আজ ওর পছন্দমতো সেজেছে। ছোটবেলা একবার মিমি ওর বার্থডেতে নীল রঙের ফ্রক পরেছিল। তখন মাহতিম মিমিকে বলেছিল নীল রং ওর খুব পছন্দ করে, আর নীল রঙের শাড়িতে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে। তুই ও বড় হলে নীল রঙের শাড়ি পরিস। সে থেকে মিমির ও নীল রং পছন্দ, মাহতিম সেটা জানে। মাহতিম মিমিকে আর ও কিছুক্ষণ দেখে নিজেকে কোনো রকমে সামলিয়ে সবার কাছে এলো। আসতেই সামিয়া ওকে জড়িয়ে ধরেই কেঁদে দিল আর অভিমানী সুরে বলল, ভাইয়া, তোমার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? আমাকে দেখতে ইচ্ছে করেনি? কেন আমাকে একা রেখেই তুমি চলে গিয়েছিলে? বাবা মা মারা যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম। তারপর তুমি ও আমাকে রেখে চলে গেলে, নিজেকে আমার কতটা একা মনে হতো জানো তুমি? আমি কতটা কষ্টে এতগুলো দিন পার করেছি জানো তুমি? বলেই কাঁদতে থাকে। মাহতিম সামিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুই শুধু একা কষ্ট পাসনি রে পাগলি, তোকে ছেড়ে থাকতে আমার ও কষ্ট হয়েছে, কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই দেশে ফিরে আসিনি। তোকে এখন আমি সব সত্যি কথা বলতে পারবো না সামিয়া, শরীর সময় হলে তোদের সবাইকে সব কথা খুলে বলবো, কিন্তু তোকে আমি অনেক মিস করেছি। তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার সাথে থাকলে ভালো থাকবি। বাবা মায়ের জন্যও ও মন খারাপ হবে না তোর, আর মন খারাপ হলেও সবাই তোর পাশে থাকবে, তোকে ভালোবাসবে। এভাবে আরও কিছুক্ষণ সামিয়াকে বুঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল। মাহতিম সামিয়াকে বুঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল। তারপর মাহতিম ওর দাদাই দাদিমাকে সালাম করল। দাদিমা ওকে দেখে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে কেঁদেই দিলেন। তিনি অভিমান করে বললেন, আমাদের কথা কি তোর একবার ও মনে পড়ত না মাহতিম? আমরা কি তোর এতটাই পড়ছিলাম? বলে কাঁদতে থাকেন। মাহতিম ওর দাদিমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, দাদিমা, এবার তো আমি তোমাদের কাছে চলে এসেছি, আর অভিমান করো না প্লিজ।
তারপর ওর দাদিমা মিসেস রেহানা চৌধুরী বলেন, আর কিন্তু তোকে আমি কোথাও যেতে দেব না, একেবারের জন্য রেখে দেব। মাহতিম বলল, ঠিক আছে রেখে দিও, এবার শান্ত হও। তারপর মিসেস রেহানা চৌধুরী শান্ত হলেন। আমাকে মনে হয় কারো চোখে পড়ে, না পড়বে কি করে, আমি তো আর কারো কিছু হই না, আরিয়ান অভিমানী সুরে বলল। মাহতিম আরিয়ানের পিঠে মেরে বলল, আরে ছালা, তুই ও সবার মতো আমার সাথে অভিমান করতেছিস? আমাকে আর কয় জনের অভিমান ভাঙাতে হবে বলতো? তোরা সবাই এভাবে অভিমান করে বসে থাকলে আমি কিন্তু আবার চলে যাব বলেই পেছনে হাঁটা শুরু করতেই আরিয়ান বলে উঠে, হয়েছে, আপনাকে আর কোথাও যেতে হবে না, বাড়িতে চলে আমাদের সাথে তাহলেই হবে। মিমি এতক্ষণ সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ভেবেছিল মাহতিম মনে হয় এবার ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরবে, কিন্তু মাহতিম ওকে কোনো কিছুই বলল না, ওর দিকে তাকালোও না। এতে মিমি অনেক বেশি কষ্ট পেল, আরও বেশি অভিমান করল মাহতিমের সাথে। কেন ওর মাহতিম ভাইয়া ওর সাথে কথা বলল না? কেন ওর দিকে তাকালো না? এসব ভেবেই ওর কান্না চলে আসে, কিন্তু সবার সামনে ও কাঁদল না, শুধু লুকিয়ে লুকিয়ে চোখ মুছল। কিরে মাহতিম, তুই কি আমার মিমি দিদি ভাইয়ের সাথে কথা বলবি না? এত বছর ধরে মেয়েটা তোর জন্য অপেক্ষা করতেছে, আর তুই কিনা ওর সাথে কথাই বললি না? রেহানা চৌধুরী: আরে দাদিমা, তোমার দিদি ভাইয়ের সাথে কথা বললে কি আর না বললে বা কি, আর তোমার দিদি ভাইরে কে বলেছে এত অপেক্ষা করার জন্য? বিয়ে একটা করে নিলেই তো পারতেন তিনি। মাহতিম মিমিকে রাগানোর জন্য মজা করে বলল। মিমি মাহতিমের কথা শুনে খুবই কষ্ট পেল, আর কোনো রকমে কান্না আটকে দৌড়ে গাড়িতে চলে গেল। তুই কি রে মাহতিম, মেয়েটা কত আনন্দে ছিল তোর আশা নিয়ে, আর এখন দেখতো মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল। রেহানা চৌধুরী: আর দিদিমা, আমি তো মজা করে বললাম, কিন্তু ও যে কষ্ট পাবে সেটা বুঝি নাই। আচ্ছা সমস্যা নাই দাদিমা, রাতে তোমার নাতনির রাগ ভাঙিয়ে নেব। তোমরা কি আজ সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাসায় যাবে? অনেক তো হলো। বেচারা মাহতিমকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? অনেকক্ষণ জার্নি করে এসেছে, বাসায় যে আগে রেস্ট নিক, তারপর না হয় বাকি কথা হবে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসল। মাহতিম, সামিয়া আর জুবান এক গাড়িতে, বাকিরা সবাই অন্য গাড়িতে। অবশ্য সামিয়া মিমিকে অনেক জুরোজুরি করেছিল ওদের গাড়িতে যেতে, কিন্তু মিমি অভিমান করে আর যায়নি ওদের সাথে। ও দাদা দাদির গাড়িতে করে চলে গেল। গাড়িতে বসে সামিয়া মাহতিমকে বলল, ভাইয়া, তোমার কিন্তু মিমিকে কষ্ট দেওয়া একদম উচিত হয়নি। তুমি জানো বেচারি মিমি কতটা খুশি ছিল আসার কথা শুনে। গাড়িতে বসে সারাটা রাস্তা তোমার কথাই ভেবেছে, আর তুমি কি না ওরে কষ্ট দিলে, ওর সাথে কথাই বললে না? আচ্ছা বাবা, আমি ওরে আর কষ্ট দেব না, বাড়িতে যেয়ে ওর সাথে কথা বলবো কেমন? আচ্ছা ঠিক আছে। বাড়ির সামনে এসে গাড়ি থামতেই সবাই গাড়ি থেকে নামল। মিমি গাড়ি থেকে নেমে আর কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির ভেতরে। এসেই ও ওর রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগল। মাহতিম মিমির যাওয়া তাকিয়ে থেকে দেখছিল, কিন্তু কিছু বলল না, কারণ ও জানে ওর ছোট বুটা ওর সাথে অভিমান করে আছে। তারপর সবাই বাড়ির ভেতরে প্রবেশ করল। মাহতিমকে দেখে আমিনা চৌধুরী ও আরফ চৌধুরী, মিমির বাবা মা, এগিয়ে আসলেন। মাহতিম ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে ও ওর রুমে চলে গেল। আমিনা চৌধুরী ও মাহতিমের সাথে অভিমান করেছিলেন, কিন্তু মাহতিমকে দেখে সব অভিমান চলে গেছে। মাহতিম হল ওনার বান্ধবী আর বাসুরের ছেলে। ওনারা দুই বান্ধবী মাহতিমের বাবা ও চাচা দুই ভাইকে বিয়ে করেন, আর ওনারা নিজেদের বিয়ের আগে ঠিক করে রেখেছিলেন যার ছেলে হবে তার সাথে অন্য জনের মেয়ের বিয়ে দেবেন। তাই তো মাহতিম আর মিমির বিয়ে দিয়েছিলেন ছোটবেলাতেই। তখন মিমির বয়স ছিল 6 বছর আর মাহতিমের বয়স 15। আর বিয়ের পরেই মাহতিমের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। এসব ভাবতে তিনি চোখের জল মুছলেন। মাহতিম রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গেল ডিনার করতে। খাবার টেবিলে সবাই বসে আছে, কিন্তু মিমি আসেনি। বাড়িতে আসার পর ও আর ওর রুম থেকে বের হয়নি। আমিনা চৌধুরী মিমিকে অনেকবার ডেকেছিলেন ডিনার করার জন্য, কিন্তু মিমি বলেছে ওর খিদে নেই, ও খাবে না, তাই আর উনি ওকে জোর করেননি। কারণ তিনি জানেন ও যখন খাবে না বলে দিয়েছে তাহলে ও খাবেই না, পরে ঠিকই লুকিয়ে খেয়ে নিবে। ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। মাহতিম খাবারের প্লেটে খাবার নিয়ে মিমির রুমে গেল। মিমির রুমের দরজা বন্ধ দেখে মিমিকে ডাকতে লাগল, কিন্তু মিমি দরজা খুলছে না। তাই আবারও ডাকতে লাগল, এই মিমু, দরজা খুলো। কি হলো মিমু, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে দরজা খুলতে বলছি তো। মিমু, আমকে রাগিও না, এবার যদি দরজা না খুলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কি করব আমি নিজেও কিন্তু জানি না। প্রচুর রাগ নিয়ে কথাটা বলল মাহতিম। মিমি এবার বেশ ভয় পেয়ে যায়।
কারণ ও মাহতিমের রাগ সম্পর্কে জানে। কারণ ছোটবেলা ও অনেকবার মাহতিমের রাগ দেখেছে। সে থেকে ও মাহতিমকে অনেক ভয় পায়। মিমি ভয় নিয়ে এবার দরজা খুলে দিল। কি হলো, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? দরজা খুলতেই মাহতিম ভেতরে আসলো। কি আমি ষাঁড়ের মতো চিল্লাচ্ছি? আমাকে ষাঁড় বলো, তোমার এত সাহস আসে কোথা থেকে? সাহস আবার কোথা থেকে আসবে? হইছে, এবার তোমার আজাইরা কথা বন্ধ করো। তোমার সাহস আছে কি নাই সেটা পরে দেখব। তার আগে আমার পাশে এসে বসো। কেন আমি আপনার পাশে বসতে যাব কেন? মিমি, আমি বলেছি তাই আসবে। আসো বলছি। মাহতিম, না আসব না। মিমি, কেন? আমার বুটা কি আমার সাথে অভিমান করেছে? আর আমার সাথে অভিমান করে আমার বুটা খাওয়া দাওয়া ও বন্ধ করে দিয়েছে। মাহতিম, সেটা আপনার বুড়ে গিয়ে জিজ্ঞেস করেন আমাকে কেন বলতেছেন। মিমি, আমি তো আমার বুকেই বলতেছি, কিন্তু আমার বউ আমাকে বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য। মাহতিম, অন্য মেয়ের কাছে যাওয়ার কথা কখন বললাম? মিমি, এই তো কিছুক্ষণ আগেই বললে অন্য মেয়েকে গিয়ে জিজ্ঞেস করার জন্য। তো বউ যখন বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য, তাহলে ঠিক আছে, আমি বরং অন্য মেয়ের কাছে চলে যাই, কি বলো? মাহতিম মজা করে বলল। কি বললেন আপনি? অন্য মেয়ের কাছে চলে যাবেন? যাবেন ই তো, আমাকে তো আপনার ভালো লাগে না। লাগবে কি করে? ওখানে হয়তো আপনার গার্লফ্রেন্ডকে রেখে এসেছেন। আর আমি তো আপনার বিদেশি গার্লফ্রেন্ডদের মতো না। ওখানে গার্লফ্রেন্ড রেখে আসলে কি আমাকে আর আপনার ভালো লাগবে নাকি? মিমি, ঠাস, আমাকে মারলেন কেন আপনি? আমি যা বলেছি ঠিকই তো বলেছি। মিমি, ঠাস। মিমি গেলে হাত দিয়ে কান্না করতে লাগল। আমাকে তোর কি মনে হয় আমি 12 ভাতার নাকি? আমি মেয়েদের ছাড়া থাকতে পারি না। আজ পর্যন্ত কোনো মেয়েকেই কাছে আসতে দেইনি, আর তুই কিনা বলস আমার আরও গার্লফ্রেন্ড আছে। আমার বিদেশি মেয়েদের পছন্দ। আমি তোরে বলছি আমার বিদেশি মেয়ে পছন্দ, নাকি তোরে বলছি তোরে আমার পছন্দ না? বল। মাহতিম, কি হল বলছিস না কেন? মাহতিম, ভেবেছিলাম আজকে তোর সাথে একটু সুন্দর সময় কাটাবো, তোকে একটু মন ভরে দেখব, তা তো আর হলি না, মেজাজটাই খারাপ করে দিলি, বলেই রুম থেকে বের হয়ে গেল।